এত রাতে আলভিকে নিজের রুমে দেখে জড়সড় হয়ে এক পাশে দাঁড়ায় মায়া। আলভি এক কদম দু কদম করে এগিয়ে যায় মায়ার দিকে। মায়া আঙুল তুলে ঝাঁঝালো গলায় বলে, আবার কেন এসেছেন? কাছে আসবেন না আপনি। আলভি দাঁড়িয়ে যায়। তারপর আলভি বলল, কিছু করব না, শুধু কিছু কথা বলবো। মায়া বলল, আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আলভি বলল, কেন শুনতে চাও না? মায়া বলল, শুনতে চাই না মানে শুনতে চাই না। আলভি বলল, শুনতে না চাওয়ার তো কোনো কারণ নিশ্চয়ই আছে, কারণটা কি? মায়া বলল, আপনাকে আমার সহ্য হয় না। আলভি বলল, কেন হয় না? মায়া বলল, জানেন না আপনি? আলভি বলল, না জানালে জানবো কিভাবে? তুমি তো বলো না কিছু আমাকে। মায়া বলল, জানতে হবে না, আপনি যান এখান থেকে। আলভি বলল, না জেনে যাব না আমি। আলভি মায়ের দিকে এগিয়ে যায় আবার। মায়া আঙুল তুলে রাগে সরে আগাতে নিষেধ করে বারবার, কিন্তু শুনে না আলভি। মায়া আলভিকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আলভি মায়াকে আটকায়, জোর করে দাঁড় করে নিজের সামনে। আলভির হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয় মায়া। তারপর মায়া বলল, ছুবেন না আপনি আমাকে। আলভি বলল, আমি না ছুলে কে ছুবে তোমাকে? মায়া বলে না কিছু। আলভি পুনরায় বলে, তোমাকে ছোঁয়ার অধিকার আমার আছে, ছিল আর থাকবে। তারপর মায়া বলল, অধিকার খাটাতে এসেছেন? আলভি বলল, না। মায়া বলল, কেন এসেছেন তাহলে? আলভি বলল, বুঝাতে। মায়া বলল, আমি বুঝতে চাই না কিছু। আলভি বলল, আমি তো বুঝাতে চাই। মায়া বলল, কেন বুঝাতে চান? আলভি বলল, ভালোবাসি যে। মায়া বলল, এই ভালোবাসা আগে কোথায় ছিল, তখন কেন আসেনি? আলভি বলল, আগেও ছিল, তবে আমি বুঝতে পারিনি, তাই তখন আসেনি। মায়া বলল, ভুল বললেন, আগে ভালোবাসা ছিল না, যা ছিল তা শুধুই ঘৃণা। আলভি চুপ হয়ে থাকে কিছু সময়। মায়া আলভির চোখে চোখ রেখে বলে, কথা বলছেন না কেন এখন? আলভি বলল, তুমি তো শুনতেই চাইছো না। মায়া বলল, শুনছি, বলুন আপনি, বলে দ্রুত বিদায় হন আমার চোখের সামনে থেকে। আলভি মায়ের হাত টেনে বেডে এনে বসায়, নিজে বসে মায়ের সামনে হাঁটু মুড়ে। মায়ের দুই হাত মুঠো করে ধরে। মায়া সরিয়ে নেয় নিজের হাত। আলভি আবার মুঠো করে ধরে শক্ত করে। তারপর মায়া বলল, হাত ছাড়ুন, এমন নাটক না করে সোজাসুজি বলুন কি বলবেন। আলভি বলল, আই এম সরি ফর এভরিথিং। তারপর মায়া বলল, সরি বলার জন্য এত রাতে এসেছেন? আলভি বলল, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, রেগে থাকার জন্য অনেক কারণও আছে। আমি ভুল করেছিলাম তোমাকে সেদিন মেনে না নিয়ে ছেড়ে চলে গিয়ে। তারপর মায়া বলল, ভুল করেছিলেন? আলভি বলল, অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করেছি আমি তোমার সাথে, প্লিজ মাফ করে দাও আমাকে। আমি আর কোনো কষ্ট দেব না তোমাকে, আমি নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসবো, ভালো রাখবো তোমায়। মায়া বলল, ভালোবাসা, ভালো থাকার শখ মিটে গেছে অনেক আগেই, আর ভালো থাকতে চাই না, আর না কারো ভালোবাসা চাই, এখন শুধু চাই মুক্তি। আলভির হাতের মুঠো শক্ত হয়। তারপর বলল, আমি তো মুক্তি দিতে চাই না তোমাকে, সারা জীবন বন্দি রাখবো আমার এই হৃদয় মাঝে। মায়া বলল, হঠাৎ এই ভুল বদল, মত পাল্টানোর কারণ কি? এসেছিলেন তো তালাক দিয়ে মুক্ত হতে, হঠাৎ আমার মধ্যে কি দেখে সংসার করার ইচ্ছা জাগলো? আলভি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মায়া আবার বলে, আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি, আমি তো আর আগের সেই মায়া নেই, দেখতেও আগের মতো নই। যে কারো নজর কারার জন্য আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট রূপ সৌন্দর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি ভুল না হই, আপনি আমার এই রূপ সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন, প্রেমে পড়েছেন। যখন দেখলেন মায়া তো সেই আগের মায়া নেই, আকাশ পাতাল ফারাক, দুজনের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে, তখন আপনার মনে হলো আমি মায়ের সাথেই সংসার করব। আমি যদি আগের মতোই থাকতাম, তাহলে নিশ্চিত আপনি প্রথম দিলেই তালাক দিয়ে দিতেন। কথাটাতেই তাহলেও এটাই সত্যি, আপনি সুন্দরের পূজারী, আপনি আমার প্রেমে পড়েননি, পড়েছেন সৌন্দর্যের প্রেমে। আলভি কিছু বলার আগেই মায়া আবার বলে, আপনি কি বলবেন বুঝে গেছি আমি আর কিছুই শুনতে চাই না, আমার এটাই শেষ কথা, আমি থাকতে চাই না আপনার সাথে। আলভি বলল, আমার কথা শেষ হয়নি মায়া, আমার পুরো কথা তো শুনো। মায়া বলল, শুনতে চাই না আমি। আপনি তালাক দেওয়ার জন্য না এসে এমনি ঘুরতে আসতেন নিজের বাবা মাকে দেখার জন্য, বা অন্য কোনো কারণে আসতেন, তখন আপনি আমার সৌন্দর্য দেখে প্রেমে পড়লেও আমি আপনাকে বিনা বাক্যে মেনে নিতাম। কিন্তু আপনি এসেছিলেন তালাক দেওয়ার জন্য, আমার রূপ সৌন্দর্য না থাকলে তো তালাক দিয়েই দিতেন। এখন কেন আমি আপনাকে মেনে নেব? এখন আমার রূপ সৌন্দর্য আছে, তাই আপনার কাছে ভালো লাগছে। কয়েক বছর পর রূপ সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না আমাকে, তখন আপনার চোখ আর মন অন্যদিকে দৌড় দেবে। আলভি বলল, তুমি ভুল বুঝছো আমাকে, এটা তোমার ভুল ধারণা, এমন কিছু কখনোই হবে না। মায়া বলল, একদম ঠিক ভেবেছি আমি, কোনো ভুল ধারণা নেই, ফিউচারে এমনটাই হবে, আপনি এখন আসতে পারেন, অনেক রাত হয়ে গেছে, ঘুমাবো আমি। জোর করে বসা থেকে উঠে দাঁড়ায় মায়া, রাগ দেখিয়ে আলভির হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, ডোরের দিকে আঙুল তাক করে বলে,
নিজের রুমে যান। আলভি বলে, এমন করছো কেন? আমার কথা তো শুনবে নাকি? নিজের মতো করে বলেই যাচ্ছ। মায়া বলল, অনেক শুনেছি, আর শুনতে চাই না, আপনি আসুন এখন। আলভির কোনো কথা শুনে না মায়া, রাগে ফেটে পড়ছে যেন, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে রাগে। দূর খুলে আলভিকে জোর করে বের করে দেয়। আলভি নিজেও আর জোর করে বোঝানোর চেষ্টা করে না। মায়ের মাথা এখন গরম হয়ে আছে, যাই বলুক কিছুই বুঝতে চাইবে না। রাগে জেদে টইটুম্বুর হয়ে আছে এখন। মাথা ঠান্ডা হোক, কয়েকদিন পর বুঝাবে। কয়েকদিন পার হলে রাগ এমনিতেই কমে আসবে। মায়া ঠাস করে দরজা লক করে বেডে এসে বসে নিজের হাতের দিকে তাকায়। হাত দুটো লাল টকটকে হয়ে গেছে, মনে হচ্ছে পাথরের নিচে চাপা দিয়েছিল হাত দুটো। এত শক্ত করে কেউ ধরে? মায়াহীন দয়াহীন বদলুক একটা। আলভি নিজের রুমে চলে আসে, ঠাস করে শুয়ে পড়ে বেডে, তারপর হেসে ওঠে। বাপ ভাইয়ের সাথে মসজিদ থেকে জুমার নামাজ আদায় করে আসে আলভি। পরনে সাদা পাঞ্জাবি, মিষ্টি আতরের ঘ্রাণ সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। উপর থেকে নিচে নেমে আসছে মায়া। আলভিকে আসতে দেখে সেখানেই এক পাশে দাঁড়িয়ে যায়। আলভি মায়ের কাছাকাছি এসে একটু সময় দাঁড়ায়, তারপর আবার এগিয়ে যায়। মায়া নিচে নামতে নামতে ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকায় একবার। ভেবেছিল আলভি হয়তো কিছু বলার জন্য দাঁড়িয়েছে, কিন্তু কিছু না বলেই চলে গেল। দুপুরে খাবার খেয়ে সবাই সোফায় বসে আছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মেড মায়া গিয়ে ডোর খুলে দেয়। ডোরের বাইরে আলভির নানির বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। মায়া সাইড হয়ে দাঁড়ায়, সবাই ভেতরে প্রবেশ করে। ঐশী রহমান বাপের বাড়ির সবাইকে দেখে সোফা ছেড়ে উঠে সকলের কাছে এগিয়ে আসেন। খুশি হয়ে বলেন, অবশেষে তোমাদের সকলের আসার সময় হলো তাহলে? আমি তো ভেবেছি তোমরা কেউ আসবেই না। ঐশী রহমানের মা বলেন, আমরা তো সেদিনই আসতে চেয়েছিলাম, কিন্তু তোর এই ভাতিজের জন্য আসা হয়নি। ও আসতে না পারলে কাউকে আসতে দেবে না। ওর পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম এই কদিন ধরে। এত দূরে তো চাইলে আসা যাওয়া করা সম্ভব না। তারপর ঐশী রহমান বলেন, কেমন আছো তোমরা সবাই? আলভির নানা বলল, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছেন আপনারা? সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে। সোফা ছেড়ে সবাই উঠে এসেছে, কিন্তু মায়া উঠেনি। আলভির নানির বাড়ির কয়েকজনকে মায়া এখনো সহ্য করতে পারে না। এদের মধ্যে কয়েকজন সুযোগে ওকে অনেক কথা শুনিয়েছে। আলভি ওর নানাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো নানা ভাই? ওর নানা বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলভি বলে, আলহামদুলিল্লাহ ভালো। আলভির নানা বলল, এতগুলো বছর পর রাগ কমেছে? মুচকি হাসে আলভি। আলভির বড় মামার ছোট মেয়ে লীরা আলভিকে দেখে হা করে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর বিড়বিড় করে বলে, সো হ্যান্ডসাম বয়। বুঝতে পারি না ফুপ্পি কি দেখে ওই খ্যাত মায়ের সাথে এত হ্যান্ডসাম একটা ছেলের বিয়ে দিয়েছিল। আলভি নানির সাথে কথা বলে, মামা মামি খালা খালু মামাতো ভাই খালাতো ভাই সকলের সাথেই কথা বলে। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। মেড মায়া সকলকে লেবুর ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে এনে দেয়। আলভির বড় মামার ছোট মেয়েটা কিভাবে যেন তাকায় মায়ার দিকে। মায়া দেখেও পাত্তা দেয় না। এসে গেছে শয়তান কুটনি চগলখোর তিনজন। এদেরকে দেখলেই রাগে মায়ের মস্তিষ্ক টকবক করে ফুটতে শুরু করে। আলভির নানা মামা মামি মায়াকে ভালো মন্দ জিজ্ঞেস করেন। উত্তর দিয়ে মায়া নিজেও জিজ্ঞেস করে। আলভি মামাতো বোন লীরা মায়ের পাশে বসে আস্তে আস্তে বলে, তোমার তো দেখি খুব দেমাক বেড়ে গেছে মায়া, আমাদের সাথে একটা কথাও বললে না। মায়া মুচকি হেসে বলে, দেমাক তো আমার আগে থেকেই বেশি আপু, তুমি হয়তো বুঝতে পারোনি আগে। লীরা মুখ ঘুরিয়ে আলভির দিকে তাকায়। আলভি হেসে হেসে নানা মামার সাথে কথা বলছে। ঐশী রহমান সকলের দিকে তাকিয়ে বলেন, তোমরা সবাই আজকে আসবে কল করে জানিয়ে দেবে না আগে? তাহলে তো রান্না করে রাখতে পারতাম। তারপর ঐশী রহমানের ভাতিজি বলেন, সারপ্রাইজ দিলাম ফুপি, আগে বলে আসলে হঠাৎ দেখে এভাবে এত খুশি হতে নাকি? বড় ভাতিজির কথা শুনে হাসেন ঐশী রহমান। ঐশী রহমানের মা শামসুন নাহার বেগম আলভির দিকে তাকিয়ে বলেন, ওদের সবাইকে চিনতে পেরেছ না ভাই? আলভি কাজিনদের দিকে তাকায়। তিনজন ছাড়া বাকি কাউকে চিনতে পারছে না। আলভি বলল, এটা সাজ্জাদ ভাইয়া, ওটা পলি আপু, আর এটা নাইমুর। বাকি কাউকে চিনতে পারছি না এখন। লাস্ট যখন দেখেছিলাম সবাই তখন ছোট ছিল, এখন তো সবাই বড় হয়ে গেছে। শামসুন নাহার বেগম সকলের নাম বলে বলে চিনিয়ে দেন। আলভির লীরার দিকে তাকিয়ে বলে, এটা লীরা? ছোটবেলায় যেমন মেকআপ টেকআপ করে সেজে গুজে থাকতো, এখনো সেভাবেই সেজে থাকে নাকি? দেখে তো মনে হচ্ছে তাই, আগের চেয়েও মডার্ন হয়ে গেছে। আলভির কথা শুনে লাজুক হাসে লীরা। মায়া একবার চোখ কোনা করে আলভির দিকে তাকায়, কিভাবে দাঁত বের করে হাসছে, নির্লজ্জ লোক। আলভির নিজেও মায়ের দিকে তাকায়, সাথে সাথেই মায়া চোখ নামিয়ে নেয়। আলভি খেয়াল করে ওর খালাতো ভাই নাইমুর একটু পর পর মায়ের দিকে তাকাচ্ছে। হঠাৎই আলভির শরীর জ্বলে ওঠে।
তারপর আলভি বলল, তোমরা সবাই ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নাও, সকলেই নিশ্চয়ই ক্লান্ত হয়ে আছো, অনেক রাস্তা জার্নি করে আসলে তো। ঐশী রহমান সবাইকে গেস্ট রুমের দিকে এগিয়ে নিয়ে যায় ফ্রেশ হওয়ার জন্য। সবাই চলে যাওয়ার পর মায়া নিজেও সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, দ্রুত এগিয়ে যায় নিজের রুমের দিকে। মায়ার পেছন পেছন আলভি নিজেও এগিয়ে যায়। ড্রয়িং রুম পুরো শান্ত হয়ে যায়। আলভি মায়ের রুমে আসে। আলভিকে আবারও নিজের রুমে দেখে আঙ্গুল তুলে বলে, আপনি আবার এসেছেন? আলভি বলে, না আমি তো আসিনি। মায়া বলল, বের হন। আলভি বলল, তুমি ওদের কারোর সামনে যাবে না। মায়া বলল, কাদের সামনে? আলভি বলল, আমার মামাতো ভাই খালাতো ভাইগুলোর সামনে। মায়া বলল, কেন? আলভি বলল, যাবে না মানে যাবে না। মায়া বলল, 100 বার যাব, প্রয়োজনে ওদের কুলে উঠে বসে থাকবো, তাতে আপনার কি? আলভি বলল, কুলে ওঠার ইচ্ছা করলে আমার কুলে উঠে বসে থাকো, কিন্তু মনের ভুলেও ওদের সামনে যাবে না। মায়া বলল, আপনার কথা মতো নাকি? আলভি বলল, অবশ্যই। মায়া বলল, জীবনেও না, আমি এখনই ওদের সামনে যাব। বলেই দূরের দিকে পা বাড়াই। পথ আগলে দাঁড়ায় আলভি। আলভি বলল, আমার কথা নড়চড় হলে আমি কি করব তুমি কল্পনাও করতে পারবো না বউ। মায়া বলল, কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। খপ করে চেপে ধরে আবার উষ্ঠ ডোবায় মায়ার উষ্ঠদয়ে। বিস্ময়ে বিমূঢ় মায়া আকস্মিক ঘটনায় নড়াচড়া করতেও ভুলে গেছে যেন। আলভি আবার এমন কিছু করতে পারে খেয়াল ছিল না। বেশ কিছুক্ষণ পর ওষ্ঠ ছেড়ে মায়ের মুখ আগলে ধরে হাসি মুখে বলে, বারবার নিষেধ করার পরও আপনি ডাকার জন্য প্রথম চুমুটা, আর এবার যেটা দেব সেটা আমার কথা না শোনার জন্য ছোট্ট একটা ডেমো। বলেই পুনরায় চেপে ধরে মায়ার ওষ্ঠদয়। মায়া ঠেলাঠেলি করেও আলভিকে সরাতে পারে না, চেপে ধরেছে আর ছাড়ার নাম নেই। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় মায়াকে। আলভি বলল, আমার কথা শুনবে না বলাই মাত্র এইটুকু, যদি সত্যি সত্যি না শোনো তাহলে অঘটন ঘটে গেলে আমার কোনো দোষ নেই। মায়ার রাগী চোখ মুখ দেখে কপালে আরো কয়েকটা চুমু খায়। তারপর দূরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, হেব্বি স্বাদ, নেশা ধরে গেল। মায়া বলল, বদলুক, অসভ্য শয়তান। আলভি বলল, আমার মতো ভদ্র সভ্য ইনোসেন্ট ছেলে তুমি ইহজগতে দ্বিতীয় জন খুঁজে পাবে না। চলে যায় আলভি। মায়ের আগে গজগজ করতে করতে হাত দিয়ে গাল আর ঠোঁট জোড়া মুছতে শুরু করে। খবিশ লুক একটা, নিজে দাঁত বের করে মেয়ে দেখে হাসবে, কথা বলবে, প্রশংসা করবে, তাতে কিছু না। ও একটু সামনে গেলেই দোষ। আলভি মায়ের রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসে। অস্থিরতায় ঘামছে পুরো শরীর। রুমে এসে টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার না নেওয়া পর্যন্ত আর ভালো লাগবে না। গেস্টরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তাদের সকলের জন্য হালকা নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে। সবাইকে খেতে দেওয়া হয়। খাওয়া শেষ করে সবাই আবার সোফায় বসে। বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত থাকলেও মায়া আর আলভি নেই। লীরা বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। দাঁড়ায় আলভির রুমের সামনে এসে। ডোর ঠেলা দিয়ে বুঝতে পারে ভেতর থেকে লক করা। মায়া আর আলভি রুমের ভেতর একসাথে রয়েছে নাকি। লীরা যতটুকু শুনেছে, আলভি এখনো মায়াকে সহ্য করতে পারে না। ডিভোর্স দেওয়ার জন্যই দেশে এসেছে। তাহলে দুজন একসাথে বন্ধ রুমের ভেতর কি করছে? মায়ের কাছ থেকে শুনেছিল আলভি দেশে এসেছে মায়াকে ডিভোর্স দেওয়ার জন্যই, কিন্তু ডিভোর্স হয়েছে নাকি সেটা আর পরে জানতে পারেনি। কয়েকবার জিজ্ঞেস করলেও ওর মা বলতে পারেনি, কারণ ওর মা নিজেও জানে না পরে কি হয়েছে বা ঘটেছে, সেগুলো তার অজানা। কারো পায়ের শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়া করিডোর দিয়ে হেঁটে এগিয়ে আসছে সিঁড়ির দিকে। মায়া লীরাকে আলভির রুমের সামনে দেখেও পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। লীরা বুঝতে পারে আলভি রুমের ভেতর একাই আছে। ডোর নক করে কয়েকবার, ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আবার নক করার জন্য হাত উঁচু করতেই ডোর খুলে দেয় আলভি। সামনে লীরাকে দেখে কপাল ভ্রু কুঁচকে যায়। এই মেয়ে এখানে কেন? তারপর বলল, একা একা রুমের ভেতর কি করছো? আলভি বলল, বউ কথা শুনছে না তাই একাই শুয়ে আছি। লীরা বলল, মানে? আলভি বলল, কিছু না, কিসের জন্য এসেছো সেটা বলো। লীরা বলল, তোমার সাথে গল্প করতে এলাম। আলভি বলল, নিচে গিয়ে সকলের সাথে গল্প করো, আমি এখন বের হব। লীরা বলল, কোথায় যাবে? আলভি বলল, ঘুরতে যাব। লীরা আবার বলল, আমিও যাব তাহলে। ঢাকা শহর তো সেভাবে কখনো ঘুরে দেখা হয়নি আমার। আলভি বলল, আমার ফিরতে অনেক লেট হয়ে যাবে, অন্য কোনো দিন সকলকে নিয়ে ঘুরতে যাব, এখন তুমি নিচে যাও। বলে লীরার মুখের উপর ডোর বন্ধ করে দেয়। লীরা হা করে ডোরের দিকে তাকিয়ে রইল। এভাবে অপমান করলো। ঘণ্টাখানিক পর রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে আলভি। ড্রয়িং রুমে আসতেই সকলের সাথে দেখা হয়।
কিন্তু মায়াকে দেখতে পেল না। মনে মনে একটু খুশি হয়, যাক ওর কথা শুনেছে তাহলে। কিন্তু নাইমুর কোথায়? ওই বোধ ছেলে তো এখানে নেই। ধক করে ওঠে আলভির বুকের ভেতর। আহারে, ওর বউ কোথায় গেল? মাহিত নিজের রুম থেকে বেরিয়ে আসে। সাজ্জাদ বলে, এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছ তোমরা দুজন? আলভি বলল, বাইরে যাব একটু। সাজ্জাদ বলে, আমিও যাব তাহলে। সাজ্জাদের ছোট ভাই সাদাত বলে, তাহলে আমিও যাব তোমাদের সাথে। এই সুযোগে আলভি বলে, তাহলে নাইমুর কেউ নিয়ে যাই। নাইমুর কোথায়? নাইমুর সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, এই যে আমি। কোথায় যাওয়ার কথা হচ্ছে? সাজ্জাদ বলে, কোথায় ছিলি এতক্ষণ? নাইমুর বলে, অফিসে। আলভি বলে, অফিস কোথায় পেলি বাড়িতে? সাদাত বলে, এই অফিস সেই অফিস না ব্রো। এই অফিসে গিয়ে সবাই নিজেকে হালকা করে। সাদাতের কথা আলভি বুঝতে একটু সময় লাগে। তারপর বলে, আচ্ছা চলো সবাই। সোফায় বসে থাকা আলভির মামা বলে, যেখানেই যাও বেশি রাত করো না কেউ, দ্রুত ফিরে এসো। আলভি বলে, আচ্ছা। বাড়ি থেকে বেরিয়ে যায় 5 জন। শামসুন নাহার বেগম মায়ার রুমে আসেন। মায়া তখন মান্তাসাকে নিয়ে খেলতেছিল নিজের রুমে। ওর বেশি মানুষজন ভালো লাগে না এখন, তাই নিজের রুমে এসে বসে আছে। শামসুন নাহার বেগম বলল, কি করছো মায়া? মায়া বলল, এই তো বসে আছি নানু, বসুন। উপরে উপরে হেসে কথা বললেও ভেতরে ভেতরে রাগ হয় মায়ার। এই বুড়িকে ওর দু চোখে সহ্য হয় না। শামসুন নাহার বেগম বেডের উপর বসেন মায়ের পাশে। মান্তাসার সাথে একটু কথা বলে মায়ের দিকে তাকান। তারপর বলে, একা একা রুমে বসে আছো কেন? মায়া বলল, মান্তাসা নিচে নামতে চাইছিল না, তাই ওকে নিয়ে এখানে বসে আছি। শামসুন নাহার বলেন, তা কি ভাবলে? মায়া বলল, কি ভাববো? শামসুন নাহার বেগম আবার বলেন, তোমার আর আলভির সম্পর্ক নিয়ে। মায়া বলল, কি? শামসুন নাহার বেগম বলেন, ওর সাথেই সংসার করবে নাকি অন্য ছেলেকে বিয়ে করবে? শুনলাম আলভি নাকি তোমাকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। মায়া বলল, কেন নানু, নাতিকে আবার বিয়ে করানোর জন্য মেয়ে দেখে রেখেছেন নাকি? শামসুন নাহার বেগমের মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা চেটাং চেটাং কথা শিখে গেছে এখন। মায়া আর কিছু না বলে মান্তাসার দিকে তাকিয়ে রইল। এই বুড়ি কম কথা শোনায়নি ওকে। যখন ওই এই বাড়িতে এসেছেন, নানান ছলে বলে কৌশলে কথা শুনিয়েছে অনেক। শামসুন নাহার বেগম আরো কিছু হয়তো বলতেন, কিন্তু মায়ের শক্ত চোখ মুখ দেখে আর কিছু বললেন না। আলগুছে বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যান। মায়া দূরের দিকে তাকিয়ে থাকে। এখনো কি আগের সেই বুকা ভীতু মায়া নাকি, যে চুপচাপ সব শুনবে কিন্তু কিছু বলবে না? যদি তাই ভেবে থাকে তাহলে ভুল ধারণা। এই মায়া আর চুপ থাকবে না, নিজের উপর করা অন্যায় আর মেনে নেবে না। একটা কথা শোনাতে আসলে 10টা শুনতে হবে। তারপর মান্তাসা বলল, ফুপ্পি। মায়া বলল, বলো বেবি। মান্তাসা বলল, ছোট আব্বু যাব। তারপর মায়া বলল, কেন, আমার কাছে থাকলে কি হবে? মান্তাসা বলে, চলো। মায়া বলল, না যাব না। তারপর মান্তাসা আবার বলল, প্লিজ পুপ্পি। মায়া বলল, তুমি একা যাও, আমি যেতে পারবো না। মান্তাসা বলে, কেন? তারপর মায়া বলল, কারণ তোমার ছোট আব্বু খুবই বাজে একজন মানুষ। মান্তাসা বলল, না, ছোট আব্বু ভালো মানুষ, আমাকে অনেক আদর করে। তারপর মায়া আবার বলে, দুদিন ধরে আসেনি, তার মধ্যে ছোট আব্বু অনেক ভালো মানুষ হয়ে গেল, তাই না? উপর নিচে মাথা নাড়ায় মান্তাসা। তারপর মান্তাসা আবার বলে, চলো না। মায়া বিড়বিড় করে বলে, ওই অসভ্য ভদ্র শয়তান বদলুকের সামনে যাব না আমি। এরপর আমার ধারে কাছে আসার চেষ্টা করলেও বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেব। মান্তাসা বলে, একা একা কি বলছো তুমি? মায়া বলল, কিছু না, তুমি খেলো। মান্তাসা বলল, না, ছোট আব্বু যাব। মায়া বলল, মহা মুশকিল তো, ছোট আব্বুর মধ্যে কি আছে যে তার কাছে যেতে হবে? তারপর মান্তাসা বলল, আসো দেখাচ্ছি। মায়া বলল, কি? মান্তাসা বলল, ছোট আব্বু। মায়া বলল, ওই অসভ্য লোককে দেখতে চাই না আমি। মান্তাসা শুনে না মায়ের কোনো কথা। ওর এখন আলভির কাছে যেতে ইচ্ছে করছে। সেই সকালে একটু কুলে নিয়েছিল, তারপর আর কুলে নেয়নি। এখন আলভির কাছে যাওয়ার জন্য মন ছুটে গেছে। মায়ার হাত টেনে ধরে করিডোরে এসে দাঁড়ায়। মায়া আর এক পাওয়া গায় না। মায়াকে টেনে নিয়ে যেতে না পেরে ওকে ছেড়েই দৌড়ে এগিয়ে যায় আলভির রুমের দিকে। ডোর ধাক্কা দিতেই খুলে যায়। রুমের লাইট অফ করে জানালা দিয়ে আলো আসছে ভেতর থেকে। রুমে কেউ নেই। আবার দৌড়ে মায়ের কাছে ফিরে আসে। তারপর মান্তাসা বলে, ছোট আব্বু নেই তো? মায়া বলল, রুমে নেই। মান্তাসা বলল, না। মায়া বলল, তাহলে বোধহয় নিচে সকলের সাথে রয়েছে। মান্তাসা বলল, চলো। মায়া মান্তাসার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সোফায় মাহির বসে আছে, আর কোনো যুবক ছেলেই নেই। বড়রা সবাই গল্পে মশগুল হয়েছে। তারপর মায়া বলল, তোমার ছোট আব্বু বাইরে গেছে মনে হচ্ছে, তুমি এখন তোমার আব্বুর কাছে যাও। মান্তাসা গুটি গুটি পায়ে মাহিরের কাছে এগিয়ে যায়। মায়া রুমে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই লীরা পেছন থেকে ডেকে ওঠে। ইচ্ছে না থাকা সত্ত্বেও দাঁড়ায় মায়া। লীরা মায়ের কাছে এগিয়ে আসে। তারপর লীরা বলে, চলো উপরে গিয়ে কথা বলি। মায়া বলে,
মায়ার রুমে আসে দুজন। ওদের দুজনের পেছন পেছন আবার নাইমুরের ছোট বোন নাদিরা আসে। তারপর বলে, কেমন কাটছে তোমাদের দিনকাল? মায়া বলল, আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আপু, তোমার কেমন কাটছে? লীরা বলল, ভালো। তা কি ভাবলে? মায়া বলল, কোন বিষয়ে? লীরা বলল, তোমাদের দুজনের। মায়া বলল, আমি আর কে? লীরা বলল, বুঝেও না বুঝার ভান করছো নাকি? মায়া বলল, বুঝেও না বুঝার ভান কেন করব? ক্লিয়ার করে বলুন, না বললে বুঝবো কিভাবে? লীরা বলল, তোমার আর আলভির ডিভোর্স কবে হচ্ছে? মায়া বলল, নতুন ভাবি খুঁজে রেখেছো নাকি আপু? লীরা বলল, মানে? মায়া বলল, মানে হলো এটাই যে আমাদের দুজনের তালাক হয়ে গেলে তোমাদের ভাইয়াকে আবার নতুন করে বিয়ে করাবে নিশ্চয়ই। বিয়ে করানোর জন্যই তো মেয়ে লাগবে, মেয়ে খুঁজে রেখেছো নাকি সেটাই জানতে চাইলাম। তারপর লীরা বলে, আমি যেই প্রশ্ন করেছি সেটার উত্তর দাও, তা না নিজেই উল্টো প্রশ্ন করছো। মায়া বলল, এই জন্মে তালাক না হলে কি খুব বেশি অন্যায় বা গুনাহ হয়ে যাবে? লীরা বলল, কি বলতে চাইছো? মায়া বলল, আমি কিছু বলতে চাইছি না, আমি তো মুক্তি চাইছি, কিন্তু তোমার ভাইয়া তো কিছুতেই রাজি হচ্ছে না। এখন সুন্দরীবতী, মেকআপবতী, স্টাইলিশবতী, গোছালোবতী নয় শয়তানুবতী, নেকাবতী বা ছেকাবতী, ছেসরাবতী, কুটনিবতী মেয়ে খুঁজে বের করে তোমার ভাইয়াকে দেখাও। তাকে পছন্দ করে যদি আমাকে একটু মুক্তি দেয়, আমি তাহলে একটু খুশি হব। লীরা বলে, পাগলের মতো কী সব বলছো? মায়া বলল, এসব গুণওয়ালা মেয়ে খুঁজে পেলে নিয়ে আসবে, আমি নিজ দায়িত্বে তোমার ভাইয়াকে বিয়ে করিয়ে দেব তার সাথে। এই গুণগুলো না থাকলে কিন্তু বিয়ে ক্যান্সেল। লীরা বলল, সত্যি সত্যি পাগল হয়েছো নাকি তুমি? মায়া বলল, পাগল হতে যাব কেন? আজব, এইসব গুণ তো আমার মধ্যে নেই, ছিল না কখনো। তোমার ভাইয়ের বোধহয় এইসব গুণওয়ালা মেয়েই পছন্দ, এসব গুণওয়ালা মেয়ে দেখলেই তো দাঁত বের করে হাসে। তারপর লীরা বলে, মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছ তুমি, দ্রুত চিকিৎসা করাও নিজের। নাদিরা, আই। দুজন চলে যেতেই মায়া চিত হয়ে শুয়ে গা ঝাঁকিয়ে হেসে ওঠে। সন্ধ্যার পর বাড়িতে ফিরে আসে 5 জন। বাকি 4 জন স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই আলভি। আলভির হাতে পায়ে কপালে ব্যান্ডেজ বাঁধা, সাদা শার্টের জায়গায় জায়গায় লাল ছুপ ছুপ দাগ হয়ে আছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে। সোফায় বসে থাকা সকলেই লাফিয়ে উঠে দাঁড়ায়। দ্রুত এগিয়ে আসে আলভির কাছে। ঐশী রহমান ছেলেকে ধরে উতলা হয়ে বলেন, তোমার কি হয়েছে আলভি? এমন অবস্থা কিভাবে হলো? কোথায় গিয়েছিলে? আলভি বলে, শান্ত হও আম্মু, সেরকম কিছু হয়নি, বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম, হাত পা ছিলে গেছে একটু একটু। ঐশী রহমান বলেন, কিভাবে পড়লে? আলভি বলে, চালাতে গিয়ে। তারপর সাদাত বলে, ভাইয়া বাইক চালাতে পারে না, 2 দিন শিখেছে, আজকে ভালোই চালাচ্ছিল, গিয়ার বাড়িয়ে টান দিতে বাইক নিয়ে রাস্তায় চিটপটাং হয়ে গিয়েছিল, আর এখন এই অবস্থা। তারপর কয়েকজন অবাক হয়ে বলে, আলভি বাইক চালাতে পারে না? আলভি বলে, বাইক চালাতে না পারাটা কি অনেক বড় পাপ? না মানে এত বড় হয়েও বাইক চালাতে পারো না তাই আর কি। তারপর আলভি বলে, আগে কোনো দিন চালাইনি, তাহলে শিখবো কিভাবে? তারপর নাইমুরের ছোট ভাই বলে, জার্মানিতে বাইক নেই? আলভি বলে, জার্মানিতে বাইক আছে, কিন্তু আমার তো মুতার সময়ও নেই, তাই চালানো শিখতে পারিনি। আলভির কথা শুনে ছোট বড় সকলের অবস্থা দেখার মতো। এমনভাবে আলভির দিকে তাকিয়ে আছে যেন অবিশ্বাস্য কিছু দেখে ফেলেছে বা শুনে ফেলেছে। আশ্চর্য, এই ছোট্ট একটা কথার জন্য এভাবে তাকিয়ে থাকার কি হয়েছে? তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।